সমস্যা? আপনার যন্ত্রণায় কি একটু ঘুমোতেও পারবো না? দেখুন না আপা, ওনার যন্ত্রণা রাতে একটু ঘুমোতেও পারছি না, কি চিৎকার চেঁচামেচি করছে। জেনারেল বেডে থাকতে হলে আপনাকে অন্যের সুবিধা অসুবিধা দেখতে হবে, আর তা যদি না পারেন তাহলে কেবিন নিন, কেবিন তো পড়ে আছে। আর তাছাড়া আপনার যে রোগ, তাতে কিন্তু আপনার জেনারেল বেডে না থাকাই উত্তম। আপা ওনার কি রোগ হয়েছে? তাদের আপনার দরকার নেই। ডাক্তার আফরিনকে আমার রুমে পাঠিয়ে দিন। স্যার ঠিক আছে স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। আচ্ছা, জি স্যার। 6 নম্বর ওয়ার্ডের 2 নম্বর বেডের পেশেন্টের অবস্থা কি? স্যার কোনো পরিবর্তন হয়নি, আগের মতোই আছে। আচ্ছা, তার কোনো আত্মীয় স্বজন কি দেখতে এসেছিল? স্যার উনি ভর্তি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ওনার পরিচিত কাউকে আমি আসতে দেখিনি এখানে। আচ্ছা, ওনাকে যারা ভর্তি করিয়ে গেছেন তাদের নাম, ঠিকানা বা ফোন নাম্বার আছে? ওনার ভর্তি ফর্মে বর্ষা নামে একজনের নাম ঠিকানা উল্লেখ করা আছে। আচ্ছা ঠিক আছে, বর্ষা বা ওনার পরিচিত কেউ আসলে আমার সাথে দেখা করতে বলবে। জি স্যার। ঠিক আছে, এবার আসুন। ওয়ালাইকুম আসসালাম। সাতক্ষীরা জেলা শহরে আমার জন্ম। পিতামাতার দেয়ার নাম প্রিয়া। ভাগ্যে নির্মূল পরিহাসে আজ আমি সুন্দরী। 2 ভাই বোনের মধ্যে সবার বড় আমি। পিতামাতার অতি আদরের মেয়ে আমি। বাবা একজন স্কুল মাস্টার। ইয়া দেখ তো মা, আমার চশমাটা খুঁজে পাচ্ছি না। দেখতেছি বাবা। দেখলাম তো, পাইতেছি না তো বাবা। আচ্ছা দেখি তো, দাঁড়াও তো তুমি। এটা কি? তুই আছিস বলে বেঁচে আছি। তুই চলে গেলে আমার যে কি হবে তাই ভাবছি। বাবা তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার সাইরা কোথাও যাব না। তাই কি হয়, মেয়ে হয়ে জন্মেছিস, পরের বাড়িতে তো যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। তুমি এখন স্কুলে যাও তো। ও, আচ্ছা। ও বাবা একটু একটু। এই যে, ও, সাবাস। আপনি চাচারে দেখলাম স্কুলে যাইতেছে, একটা সালাম দিছিলাম, উত্তর নেয় নাই।
স্বামী ঘরে ঢুকে পড়লে। দেখেন রাসেল ভাই, চাচা ছাড়াও এই বাড়িতে আরো অনেক মানুষ আছে। আমি চাই না আপনি হঠাৎ করে এই বাড়িতে ঢুকে পড়েন। কেন আসি সেটা তুমি বোঝো না? শোনেন, আমি আমার পরিবারের অমতে কোনোদিন কিচ্ছু করব না। তাছাড়া আপনার পরিবারও রাজি না। আপনি যদি সব পক্ষ রাজি করে আসতে পারেন তাহলে কিছু করেন, আর আমি আমার মা বাবার মনে দুঃখ দিয়ে কোনোদিন কিছু করব না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবো সেভাবেই হবে। আমি আমার মতো করে সব কিছু ম্যানেজ করব। এখন শুধু সোনালক্ষ্মী একটা কাজ করো, ভাই বাদ দিয়ে রাসেল বলে একটু কাছে ডাকো, আমার পরনটা জুড়ে যাব। আমি আর তোমরা ডিস্টার্ব করুন না। আপনি আগে সব কিছু ম্যানেজ করে আসেন, তারপরে যেইভাবে কইবেন সেইভাবে ডাকবো। প্লিজ আপনি এখন জানতো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু সোনালক্ষ্মী আমি তো আবার আসবো। বাবা, মারে আনতে যাবে না? না রে মা, স্কুলের সামনে ছেলেপেলেদের পরীক্ষা, ছুটি দিবি না। তোর মন চাইলে তুই যা, তুইও ঘুরে আয় কয়েকদিন। আমি গেলে তো তোমার খাওয়া দাওয়ার সমস্যা হইব বাবা। কোনো সমস্যা হবে না, সে আমি ম্যানেজ করে নেব। না থাক বাবা, তাহলে দরকার নেই। তুমি যখন ছুটি পাইবা তখন তুমি আর আমি একসাথে যাব। হ্যাঁ রে মা, রাসেল ছেলেটাকে দেখলাম সেদিন বাড়িতে ঢুকতে। তুই কিন্তু পাত্তা দিস না। ওর বাবার স্বভাব চরিত্র যেমন ভালো না, তেমনি ওরও স্বভাব চরিত্র তেমন ভালো না। বাবা, তুমি আমার উপর ভরসা রাখো। আমি তো তোমারই মেয়ে, তাই না? মারে, তোর উপর আমার সে ভরসা আছে। না 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 না, আমার এটাই ভালো লাগতেছে, ওটা আমার দরকার নেই। না না না, আমি আর পারতেছি না। বন্ধ করলা কে? ভালোই তো লাগতেছিল। রাসেল ভাই, আপনি হুটহাট করে এই বাড়িতে ঢুকেন কেন? আর ঢুকবেন যখন সবাই যখন থাকে তখন আসেন। তাই নাকি? হ্যাঁ তাই। দেখেন, আমার মা বাবা চায় না আমি আপনার সাথে কথা কই, আমিও চাই না। আমি আমার পরিবারের অমতে কোনোদিন কোনো কিছু করব না। আমি তো তোমার কতদিন বলছি বিষয়টা আমি ম্যানেজ করবো। সেইটা কোনোদিনই হইব না। আর আমি এই জন্য চাই আপনি এই বাড়িতে আর কোনোদিন আসবেন না। আপনি এরকম ভাবে আসা যাওয়া করলে যে কোনোদিন আমার একটা বদনাম রটবো। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। এই তোরা সর, আমি সুন্দরীর ঘরে যাবো। সুন্দরী আপা এখন হাসপাতালে। কেন? ওর আবার কি হয়েছে? কোন হাসপাতালে? কেন আপনি কি হাসপাতালে ভর্তি হইবেন? ওই যা সর। এই ঘরে ঢুকতেছেন কেন? বাইরন! কে এটা সুন্দরী ঘর না? এটা সুন্দরী ঘর ছিল, এখন এটা আমার ঘর। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সমস্যা আছে। এই ঘরে এখন ইবাদত বন্দি হয়, সুন্দরী আপার জন্য দোয়া হয়। আপনি বাইরন। আচ্ছা আচ্ছা, যাইতেছি। বাইরন! শুনলাম এখানে নাকি খারাপ মায়া মানুষ ভর্তি করাইছেন। সাফ সাফ করে দিলাম, এখানে কিন্তু কোনো খারাপ মায়া মানুষ রাখা যাবে না। রুগী হিসেবে তো সেবা পাওয়ার অধিকার সবারই আছে।
আর কাকে হাসপাতালে রাখবো কাকে রাখবো না সেটা কি আপনার কাছে শুনতে হবে? আরে শুনবেন কি শুনবেন না সেটা তো আপনাদের ব্যাপার। যদি হাসপাতাল থেকে এই খারাপ মায়া মানুষ বিদায় না করেন তাহলে কিন্তু এর একটা বিহিত করে ছাড়বো, ডাক্তার করে বলে দিয়েন। কেন যে সব বাজে বাজে রুগীদেরকে হাসপাতালে ভর্তি করে বুঝি না। আপনি শান্ত হন, এ ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন। আর তাছাড়া আপনার কিছু হবে না। আমি শুনেছি উনি খারাপ জায়গার মেয়ে মানুষ, আমি ওনার সঙ্গে এখানে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। সালামালাইকুম আপা, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি আপা ভালো আছি। আপনাকে আমি খুঁজছিলাম, একটু কথা হয়েছে আপনার সাথে। জি আপা বলেন। সমাজের কিছু খারাপ লোক আপনাদের পিছনে যেভাবে লেগেছে তাতে মনে হয় না যে আপনারা ওনাকে এখানে রাখতে পারবেন। কি বলেন আপা? প্রয়োজনে আমরা অন্যায়ের প্রতিবাদ করব। ওরা সংখ্যায় অনেক বেশি, ক্ষমতাও অনেক ভারী, সো মনে হয় না আপনারা ওনাদের সাথে পেরে উঠবেন। বেটার স্যার যে ঠিকানাতে দিয়েছে ওখানে ওনাকে ভর্তি করিয়ে দিন। ওখানে উনি ভালোও থাকবেন, ভালো চিকিৎসাও পাবেন। ঠিক আছে আপা, আমি সবার সাথে আলাপ করে নেই, তারপরে আমি আপনাকে জানাবো। আপার আমরা ওইখানে নিয়ে আসবো। আচ্ছা সিস্টার, আমি কি সুস্থ হয়ে উঠবো? কেন সুস্থ হবেন না? আল্লাহ চাইলে সবই সম্ভব। তাছাড়া আমরা তো আমাদের সাধ্যমতোই চেষ্টা করছি, তবে বাইরে নিতে পারলে ভালো হতো। আপনি একটু ঘুমানোর চেষ্টা করেন। তুমি অবশ্যই সুস্থ হয়ে উঠবে। দরকার হলে আমি তোমাকে বাইরে নিয়ে যাব। তুমি আসছো? এতদিন কই আছিলা? আমি কতবার ফোন করছি, তোমার মোবাইল বন্ধ। আচ্ছা আমার ছেলে কই? ওরে কই রেখে আসছো? তোমার ছেলে খুব ভালো আছে, ওর পরীক্ষা চলছে তাই নিয়ে আসতে পারিনি। পরীক্ষা শেষ হোক আমি ওকে নিয়ে আসবো। এখন একটা কাজ করো, চোখ বন্ধ করে একটু ঘুমাও। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিয়ার কথা বিশ্বাস করে কিয়াদের বাড়িতে গেলাম, আর এই যাওয়াই আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। আমার জীবনের সাজানো স্বপ্নগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল। আর রাস্তা কুকুর বিড়ালের মতো যে যেভাবে পারলো আমাকে টেনে খিচড়ে খেতে থাকলো। আজকের দিনটা ছিল একটু অন্যরকম। চারদিকে চৈত্রের কাঠফাড়া রোদ, তার উপর একটু বাতাস নেই। যেন যন্ত্রণা করা এক ঘুমোট পরিবেশ আমাকে তাড়া দিয়ে বলছে, প্রিয়া তুই এখান থেকে পালা। মরার আগেও মরতে না চাইলে এখানে সময় আছে, তুই পালা। কিন্তু পারলাম না পালাতে। প্রিয়া, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? অনেক সিরিয়াস কথা, এখানে বলা যাবে না। তুই আমার সাথে চল। কই? আমার এক বান্ধবীর বাসায়। বান্ধবীর বাসায়? কিন্তু আম্মা তো বাড়িতে নাই, বাড়িতে আমার মেলা কাজ। তার সাথে তুই এক কাজ কর, তুই আমার সাথে আমগুর বাড়িতে চল। প্লিজ তুই না করিস না, তুই খালি যাবি আর চলে আসবি। অনেক ইম্পর্টেন্ট কথা আছে। কি এমন ইম্পর্টেন্ট কথা? আচ্ছা ঠিক আছে, চল চল।
রাসেল ভাই আপনি হ্যাঁ আমি এখানে তোমাকে বাড়িতে আসা তো আমার নিষেধ, সেই জন্য তোমার টিক টিক করে এখানে আনাইলাম। আমার তুমি মাফ করে দিও। রেখা, কাজটা কি তুই ভালো করলি? ভালো মন্দ ভালো মন্দ হিসেব পরে বোঝে। তুই ঘরে ওষুধ কি লিখে? তোর কাম তো শেষ, তুই যা। রাসেল ভাই, আপনি কাছে আসবেন না। দূরে যান, কাছে আসবেন না। রাসেল ভাই, আপনি কাছে যাবেন না। সরেন, সরেন। রাসেল ভাই, সরেন আপনি আমাকে। সরেন। চলে যান। হ্যালো, হ্যালো, কে? রাসেল বলতেছি। গলা শুনে তোমার হবু স্বামীর চিনতে পারো না? আবার কি চাস? আমার সবই তো শেষ করছিস। আমি তোমারে ঘরের বউ করতে চাই, তোমারে বাঁচাইতে চাই, বুঝো না? তোর এই আশা কোনোদিন পূরণ হইব না, কোনোদিন না। সবই সম্ভব মিস প্রিয়া। শোনো, তোমার একটা ভালো অফার দিতেছে, তুমি কান খুলে শোনো। কালকা সকাল 10টার ভিতরে তুমি তোমার ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে জামতলা বাস স্ট্যান্ডে থাকবা। আমি তোমার নিয়ে যশোরে যাবো, সেখানে তোমার কবুল পরে বিয়ে করুম। তুমি সুখে শান্তিতে থাকবা। যদি এই কথার বাইরে তুই উল্টা সিধা কিছু করছস, তাইলে তোর আর আমার লীলা খেলার যে ভিডিও আছে না, এই ভিডিও আমি বাজারে 10 টাকা করে সিডি বেচুম। তুই দেখবি, তোর বাপে দেখবো, ইন্টারনেটে ছাপাইবো, ফেসবুকে ক্লিক করলে ব্যাগতে তোরে দেখবো। তোর সম্মানিত বাপের সম্মানটা কই থাকবো রে? একদম উইরা যেত কানা। হ্যাঁ, আমি আর আমার বাপে তোর বাপের কাছে এতটাই নিকৃষ্টের পাত্র হয়ে গেলাম যে আমার জামা হিসাবে মাইনে নিতে তার বাইদা যেতেছে না। অহন অহন তোর বাপে কোন গাতার ভিতরে মাথাটা লুকাই পড়ে কস্তা কি লিগা কথা ক। মনে রাখিস তুই, কালকে সকাল 10টার ভিতরে জামতলা বাস স্ট্যান্ডে তুই থাকবি। এটা আমার শেষ কথা। এই আমার লাগে কোনো ছলাকলা করিস না, কিন্তু আমার কিন্তু ছলাকলা ভালো লাগে না। রাখি। হ্যালো, যদি এই কথার বাইরে তুই উল্টা সিধা কিছু করছস, তাইলে তোর আর আমার লীলা খেলার যে ভিডিও আছে না, এই ভিডিও আমি বাজারে 10 টাকা করে সিডি বেচুম। তুই দেখবি, তোর বাপে দেখবো, ইন্টারনেটে ছাপাইবো, ফেসবুকে ক্লিক করলে ব্যাগতে তোরে দেখবো। তোর সম্মানিত বাপের সম্মানটা কই থাকবো রে? একদম উইরা যেত কানা। হ্যাঁ, আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। পিয়া, ওমা পিয়া, পিয়া, পিয়া। এত সময় হয়ে যায়, এখনো আসছে না। The number you are calling cannot be reached at this moment. Please try again later. The number you are calling cannot be reached at this moment. Please try again later.
ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ভেবে নিও, তোমাদের পিয়া মারা গেছে। পিয়া তুই চলে গেলে আমার যে কি হবে তাই ভাবছি। বাবা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমার সাইরা কোথাও যাব না। তাই কি হয়? মেয়ে হয়ে জন্মেছিস, পরের বাড়িতে তো যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। তুমি এখন স্কুলে যাও তো। যে আপনি রাসেল আমারে পাঠাইছে আপনার নেওয়ার লেগা। খারাপ ফোনে কত কাজ। হ্যালো রাসেল, এলো পিয়ার লেগে কত কও। শোনো, এটা কিন্তু আমার খালাতো ভাই, তুমি আবার ডরাও না। কাজে পিছু সবকিছু আমি রেডি করে ফেলাইছি, তুমি অন্য কিছু চলে আসো। তোমার দেয়া পড় হয়। আচ্ছা ঠিক আছে। বাড়ি থেকে যখন বের হই তখন বুকের ভেতর নিভু নিভু একটা আশার প্রদীপ জ্বলছিল। যেহেতু রাসেল আমাকে ভালোবাসে, আমার সঙ্গে সংসার করতে চায়, তাই আমাকে পাওয়ার জন্য হয়তো এত কিছু করেছে। কাজে আর যাই হোক, ওর কাছে থাকলেও হয়তো ভালো থাকবো। কিন্তু নিয়তির এমন পরিহাস, মানুষ ভাবে এক হয় আরো। আমাকে আনা হলো এই পল্লীতে, পতিতা পল্লীতে। আমার দরদাম উঠতে থাকলো। শুনেছিলাম নিলামে জমি জমার এবং বিভিন্ন পণ্যের ডাক হয়, সর্বোচ্চ দরদাতা সেই পণ্যের মালিক হয়। আমিও আজ এক পণ্য। পুরুষ শাসিত সমাজে নারী হয়ে জন্মানো যে কত লাঞ্ছনাকর, কত বঞ্চনাকর, তা আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। ভেবেছিলাম, হে আল্লাহ, তুমি যদি আমাকে পণ্যের ন্যায় নিলামে উঠাবে, তবে কেন আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করলে? চাল, গম, আটা, ময়দা হিসেবে পয়দা করতে পারতে। কিন্তু কি অন্যায় আমার, কি অপরাধ করেছি আমি? তুমি তো রহমানুর রহিম, পারতে না অতি ক্ষুদ্র এক বান্দাকে তার অপরাধ ক্ষমা করে দিয়ে সুস্থ সুন্দর জীবন দিতে, যেমনটি আমি চেয়েছিলাম? ছোট্ট তুলতুলে হাত পার একটি মিষ্টি চেহারার একটি বাচ্চা হবে। আমার সন্তানের বাবা থাকবে ব্যক্তিত্বের অধিকারী, শক্ত একজন মানুষ। কিন্তু বাইরে থেকে দেখতে অসুন্দর, কিন্তু মনটা তার অনেক সুন্দর। আপনি কই যাইতেছেন? আর কতক্ষণ লাগবে? আর বেশি দূর না তো, এই যে রাসেল বলো না কাজের পিছু নিতে, এই তো এই কাজ চলে আসি।
অফিস? হ্যাঁ আরে ভিতরে লো 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 আপনি ছাড়েন আমারে। কই নিয়ে আসছেন? রাসেল ভাই কই? রাসেল এখানে করতে যাইবো তোমার ৮০,০০০ টাকা আমার কাছে বেচে দিছে আর একটা কথা কবা না চলো ভাইজান, ভাইজান, আপনি আমার ধর্মের ভাই লাগেন। আমার এখানে নিয়ে আমার এখান থেকে ভাইরাল হয়ে যান। আসেন, আসেন। নে কি কর না চুপ ভাই লাগেন। চুপ করতেছি একটা কথা কবি না একটা মাইরে আলাম চল আয় আমি যাবো না। আয় আমার লগে নে কি কর না চল আয় 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 কইতাছি ওঠ ওঠেন ওঠ একটা মাইরে আলাম কইলাম ওঠ ওঠ কইতাছি ওঠ মোবাইল আছে এ কই তোমরা আও দেখো আসমান থেকে হুড়পুরি ধরে আনছি সুন্দরী মনা পাখি মাথাটা তোলো ওই ডাকু দাও 30,000, 40,000, 50,000, 70,000, 1 লাখ। 1,30,000 দেবো 1,20,000 1,20,000 1,30,000, 1,30,000 এর উপরে কেউ নেই 1.5 লক্ষ টাকা। 1,01,000 1,02,000 1,03,000 দেখো যা নাও 1 লাখ টাকা লয়ে যাও যা অবশেষে গোলাপি মাসি আমাকে কিনে নেয় সর্বোচ্চ দাম দিয়ে। প্রিয়া থেকে আমি হয়ে যাই সুন্দরী। তারপর থেকে শুরু হলো আমার প্রতিটা জীবন। আজ থেকে তোর নাম সুন্দরী। আর সব কান্দন ফান্দন বাদ দিয়া আমি জানলে কইতে আমি সব ভালো থাকবি। আর যদি এদিক ওদিক করছস কপালে বসছস কপালে আজ ভাই দায় টানবি। দেখছস তো কতগুলো টাকা তোর পিছনে আমি খরচা করছি। এই যে কাপড় কাপড় পাট শোন, নতুন একটা মাইয়া আইছে, নাম রাখছি বর্ষা। খালি কান্তাছে, তুই ওরে যে বুঝাইয়া ক এই সব নেকা কান্নাকাটির দাম এইখানে নাই। টাকা কামাইতে ক, ও ভালো থাকবো আমাগরও ভালো রাখবো। যা বুঝাইয়া কই আয় যা। যাওয়াইতেছি।
বোন? সুলতানা, কাইন্দো না, এখন আর কাইন্দে কোনো লাভ নেই। জানো সুলতানা, আমারও অনেক স্বপ্ন আছিল। আমার একটা সুন্দর সংসার হইব, বাচ্চা থাকবো, আমার হাজব্যান্ড অফিস করব, আমি সারাদিন তার জন্য অপেক্ষা করব। কিন্তু এমন সংসার হয়েছে আমার, প্রত্যেক দিন সংসার হয়, প্রত্যেক দিন ভাঙে। মাঝে মাঝে ইচ্ছা করে কি জানো, মইরা যাই। এই জীবনের কি দাম আছে গো? আমরা মরলে জানাজা পর্যন্ত পড়া হয় না। আমগোর জানাজা পড়া নাকি না পাক। আল্লাহর বিধান যদি এই হয়, তাহলে এরকম জীবন কেন দিল গো? শুনছি আত্মহত্যা করা নাকি পাপ, এর লেগে মরতেও পারে। কান্দো না, আমিও তোমার মতো এরকম কাঁদছিলাম, কোনো লাভ নেই। প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে আমার মনের বিরুদ্ধে তাদের মনোরঞ্জন করতে হতো। মনোরঞ্জন করতে না পারলে মাসির অত্যাচারে সহ্য করতে হতো। সত্যি আমি শুধু নীরবে সব কিছু সয়ে যেতাম, কিছুই বলার ছিল না আমার। আমার মতো আরও যারা এখানে আছে তারাও আমার মতো অসহায়। সুন্দরী আপা যে নিজের এইভাবে তিলে তিলে শেষ করে দিব তা আমি কখনোই ভাবতে পারি নাই। আদৌ কি সে বাইরে থাকবো? আমারে বাঁচানোর জন্য আমি আমার জীবনের শেষ চেষ্টা করব। ওই মেয়েটা ছাড়া কাউকে তো দেখি না। আপনার কি কেউ নেই? আপনার কি চোখে কোনো সমস্যা আছে? আপনি আগে ওরা দেখেন না আসতে? কই কেউ আসে নাকি? কে বলেছে তোমার কেউ নেই? আরে দেখো না, ওই নার্স কয় আর নাকি কেউ আসে না, ও তোমার চোখে দেখে না। আমার মনে হয় কি জানো, ওর চোখে সমস্যা আছে। দেখা গেলো একদিন এক ইনজেকশন দিতে যায় আরেক ইনজেকশন দিয়ে ফেললো। তুমি একটু ডাক্তারের সাথে কথা বলো। আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারকে বলে দেব। তোমার শরীরটা এখন কেমন? এখন অনেক ভালো। জানো, তুমি যখন আসো তখন আমার অনেক সুস্থ লাগে। আচ্ছা, অফিস রেখে আসতে তোমার খুব ঝামেলা হয় না? তা তো একটু সমস্যা হয়। আর আমি না থাকা তো তোমার আর বাবার খাওয়া দাওয়া খুব কষ্ট হইতেছে। অসুবিধা একটু হয়, কিন্তু আমি তো ম্যানেজ করে নিচ্ছি। আচ্ছা, তুমি আমার ছেলেরে নিয়ে আসো নাই কেন? আমার ছাড়া ও কেমনে থাকে? ও সমস্যা হইতেছে না কও? আমি তো বললাম ঝামেলা হইলেও আমি ম্যানেজ করে নিচ্ছি। সিস্টার এই যে তোমাকে স্যালাইন লাগিয়ে দিয়ে গেছে। একদম নড়াচড়া করা যাবে না, চুপচাপ ঘুমাও। কি বললাম? ঠিক আছে, আমার ছেলের পরীক্ষা শেষ হলে কিন্তু ওরা নিয়ে আসবো। আনবো তো। শুনেন বোনেরা, সুন্দরী আপা যে কয়দিন বাইচে আছে আমরা তার ভালো মতো বাঁচায় রাখবো। আপা যে টাকা আমার কাছে রাখা গেছে তা প্রায় শেষ। এখন আমাকে সবার চান্দা তুলতে হইব। আমরা সবাই মিলে একটা ফান্ড তৈরি করুন। আমাকে ওই ফান্ডের টাকা শুধু সুন্দরী আপাই না, আমাকে এখানকার যারা অসুস্থ হইব বা কোনো সমস্যায় পড়বো আমরা সবাইকে এই টাকা দিয়ে সাহায্য করুন। কি কোন আপনারা?
তা ফান্ডে আমরা কত টাকা কইরা দিমু? ফান্ডে কার কাছে টাকা জমা দিমু? ফান্ডের সভাপতি কে হইব? এইটা একটা সমিতির মতনই হইব। প্রয়োজনে এই সমিতি আমরা সমাজ সেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন করাই নিমু। আমাকে সবার ভোটাভুটির মাধ্যমে আমরা এই পদে নির্বাচিত হমু। এখানে সভাপতি সহ আরো অন্যান্য পদ থাকবে। হ্যাঁ বোন, এই উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ নেছস। যেমন ধরিস না আমাদের সুন্দরীর কি অবস্থা হয়েছে, এইটা যদি আগে করতি তাহলে তাহলে এই অবস্থা হতো না। এখন থেকে আমরা এই অবস্থাতেই চলবো। তাহলে এই কথাই থাকলো, আমরা খুব তাড়াতাড়ি আমাদের কার্যক্রম শুরু করতে যাইতেছি। তোমরা এখন সবাই যার যার কামে যাও। ঠিক আছে। কি খুঁজছো? তুমি আরে আমার ডায়েরিটা। হয়তো তুমি বাড়িতে ফেলে এসেছো। তাই হইব হয়তো। জানো কতদিন ডায়েরিতে কিছু লেখা হয় না। তুমি সুস্থ হয়ে বাড়িতে ফেরো, তারপর সব মেনটেন করতে পারবে। আচ্ছা আমার বিয়ের তারিখটা যেন কবে? সবকিছু কেমন আবসা আবসা লাগতেছে। তুমি অসুস্থ তো, তাই এমন সবকিছু আবছা আবছা লাগছে। সুস্থ হয়ে বাড়িতে ফেরো, সব ঠিক হয়ে যাবে। তুমি যদি আমার বিয়ে না করতে, তাহলে ওই পতিতা পল্লীর মধ্যে কীট পতঙ্গের মতো মরতে হতো আমার। তুমি এসব কথা বাদ দিবে? কেমনে বাদ দিব কও? তুমি তুমি আমার নতুন জীবন দিছো, সংসার দিছো, বাচ্চা দিছো, সামাজিক মর্যাদা দিছো। তুমি না থাকলে। পিয়া, একদম এসব কথা না। শোনো, আমার অফিসের টাইম হয়ে গেছে, তুমি ভালোভাবে থেকো। আচ্ছা ঠিক আছে। আর তুমি তুমি আসার সময় আমার ডায়েরিটা একটু খুঁজে দেখো। আচ্ছা ঠিক আছে। আপা, এখন কেমন আছো তুমি? এখন একটু ভালো রে। আফা, আপনি কবে সুস্থ হয়ে আমাকে কাছে আইবেন? আমরা এই অপেক্ষায় আছি। কি আশ্চর্য! আমি সুস্থ হয়ে তবুর কাছে যাব কেন? আমি আমার সংসারে ফিরে যাব। আমি আমার স্বামীর কাছে যাব, আমার সন্তানের কাছে যাব। কেন তোর দুলাভাইয়ের সাথে তো আমার পরিচয় হয় নাই? হ্যাঁ, পরিচয় হয়েছে তো আপা। দুলাভাই তো সেই দিনও হাসপাতালে আসছিল, আমার সাথে দেখা হয়েছে। দুলাভাই? দুলাভাই আবার আইলো কোথা থেকে? চুপ কর, পরে বলছি। আপা, তুমি এখন ঘুমাও, আমি ডাক্তার সাহেবের সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম। স্যার, সুন্দরী আপার সার্বিক পরিস্থিতি এখন কেমন? আপার কি রোগ হয়েছে? রোগটার নাম হচ্ছে সিজোফেনিয়া। দীর্ঘদিন ধরে কাউকে কল্পনা করলে সে তার বাস্তব উপস্থিতি অনুভব করে, তখন সে নিজের একটা কল্পনা জগৎ তৈরি করে। রোগটা সাধারণত এ কারণে হতে পারে। আর একটা কারণ, সেটা হচ্ছে মানসিক সমস্যা। স্যার, সুন্দরী আপাকে ভালো হইব না? দেখেন, আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, আর তার তো আরেকটা রোগ আছে, সেটা তো আপনারাও জানেন। তারপরেও দেখেন, চিন্তা ভাবনা করেন কি করবেন, এখানে রাখবেন কি রাখবেন না, যেটা ভালো হয় সেটাই করেন। মাঝে মাঝে ইচ্ছা করে কি জানো,
মইরা যাই, এই জীবনের কি দাম আছে গো? আমরা মরলে জানাজা পর্যন্ত পড়া হয় না। আমগোর জানাজা পড়া নাকি না পারে। আল্লাহর বিধান যদি এই হয়, তাহলে এরকম জীবন কেন দিল গো? বর্ষা তার সর্বোচ্চ চেষ্টাই করেছিল সুন্দরী তথা পিয়াকে বাঁচানোর জন্য, কিন্তু শেষ অবধি পিয়া কি বেঁচে ছিল? সে প্রশ্ন আপনাদের মতো আমাদেরও। এই পুরুষ শাসিত সমাজটা যদি আর একটু সদয়বান হয়, নারীকে নারী হিসেবে না দেখে একজন মানুষ হিসেবে বিবেচনা করে এবং পিয়াকে সুন্দরী হতে কিংবা সুলতানাকে বর্ষা হতে বাধ্য না করে, তাহলে নিশ্চয়ই আমাদের আর কোনো প্রশ্নের মুখোমুখি হতে হয় না। আর এইভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে না হাজারো পিয়ার জীবন।